রান্নাঘরে বড় পাতিলে পানি ফুটছে টকবক করে। আয়ুর সেদিকে খেয়াল নেই। সে সমস্ত মনোযোগ একাগ্র করে পাশে বসার ঘরের আলোচনা শোনার চেষ্টা করছে। স্পষ্ট কিছু বোঝা না গেলেও জেনি বেগমের কর্কশ কণ্ঠস্বর ঠিকই কানে বাজছে। এই তো খানিকক্ষণ আগে ছোট ছেলের ওপর রুষ্ট হয়ে চিল্লিয়ে উঠলেন, ওর আবার মতামতের কি আছে? আমরা যা বলবো তাই করবে। জেনি বেগমের কথায় সবাই স্বস্তি পেলেও আয়ুর মনটা ভার হয়ে গিয়েছিল। মেয়েটার জন্য আয়ুর বড় মায়া হয়। কেমন পুতুলের মতো সবাই নাচাচ্ছে তাকে, যে যার মতো সুতায় টান দিচ্ছে, আর মেয়েটা দুলে উঠছে। সবার চোখে সে দুলে ওঠা আবার তিক্ত হয়ে ওঠে। তারপর শুরু হয় পাশবিক নির্যাতন। আয়ুর মন পড়লে সে চুপ থাকে। এই সংসারে টিকে থাকতে হলে চোখ বুজে বিবেকের দরজায় তালাবদ্ধ করে রাখতে হয়। এতদিন অবশ্য সে তাই করে এসেছে, কিন্তু এই শেষ বেলায় এসে মনটা কেমন করে উঠছে। বসার ঘর থেকে জেনি বেগম চিল্লিয়ে উঠলেন, বড় বউ, চা বানাইতে পাঠাইলাম, তুমি দেখি পানি সিদ্ধ করে গ্যাসের সিলিন্ডারে খালি করা শুরু করেছ। সে কখন থেকে পানি উতালা দিচ্ছে, আমি এই ঘর থেকে শুনতে পাচ্ছি। তোমার কানে যাচ্ছে না? কাজকর্মে মন নাই, খালি ধান্দাবাজি। শাশুড়ির চিল্লানিতে আয়ুর ধ্যান ভাঙল। আসলেই অনেকক্ষণ ধরে পানি ফুটছে। সে দ্রুত হাতে চা বানিয়ে নিল। শাশুড়ির আদেশ মতো রচায় খানিকটা লবণ মিশিয়ে দিল। এতে নাকি চিনির পরিমাণ কম লাগে। লবণের কারণে হালকা মিষ্টিও করার স্বাদ দেয়। এদিকে যে চায়ের স্বাদ নষ্ট হয়ে যায়, সেদিকে কে নজর দিবে? বসার ঘরের এক পাশে একটি চৌকি রাখা, সেখানে গদি বিছিয়ে তার উপর বেডশিট কুশন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। জেনি বেগমের সারাদিন কাটে এই চৌকির ওপর বসে কিংবা শুয়ে। তবুও গভীর রাতে শোবার ঘরে যেতে ওনার বেশ কষ্ট হয়। ক্লান্ত শরীরটা নাকি আর চলতেই চায় না। স্বামী মারা যাওয়ার পর এখানে তিনি অসুস্থ বোধ করছেন। সংসার টিকিয়ে রাখতে তড়িঘড়ি করে বড় ছেলে বিয়ে করিয়ে আয়ুকে নিয়ে এলেন। কথা ছিল সংসারের দায়িত্ব ছেলের বউয়ের হাতে তুলে দিয়ে তিনি এবেলা বিশ্রাম করবেন। কিন্তু সরল চোখে ঘটনাটা এমন দেখালেও সমস্ত ক্ষমতা এখনো জেনি বেগমের মুঠোর মধ্যে রয়েছে। আয়ু শুধু ওনার আদেশ পালন করে। ট্রেতে চায়ের কাপ সাজিয়ে বসার ঘরে প্রবেশ করতে আয়ুর গায়ে কাঁটা দিয়ে উঠল। কিং বংশের রাজসভায় আজ সকল কূটনৈতিক ব্যক্তিকে দেখা যাচ্ছে। সবাই গম্ভীর মুখে বসে আছে। শীতল চোখগুলো তাকিয়ে আছে আয়ুর দিকে। আয়ু প্রথমে চায়ের কাপটা শাশুড়ির হাতে তুলে দিল। সামান্য ভুলের কারণে এক্ষুনি শুনতে হতে পারে বকা। আয়ুর মুরব্বির জ্ঞান নেই। বাবার বাড়ি থেকে কোনো ভালো শিক্ষা পায়নি। নিচু জাতের ঘর থেকে বউ আনলে এমনই দুর্দশা হয়। আরো কত কি, আগে প্রতিটা বাক্য আয়ু মনে থাকতো। সেসব মনে করে চোখের জল ফেলতো। এখন সেসব শ্লীলতাহানির পর্যায়ে চলে এসেছে। দেখে আর মনেই হয় না। একে একে দুই চাচা শ্বশুরকে চা দিয়ে লে জাংসুকের হাতে চায়ের কাপ এগিয়ে দিল। লে জাংসুক এমন ভাবে আয়ুর হাত থেকে চায়ের কাপটা গ্রহণ করলো যেন সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত কেউ। সামনে স্বয়ং তার স্ত্রী দাঁড়িয়ে আছে, অথচ একবারও চোখে চোখ রাখলো না। কোনো উষ্ণতা ছুঁয়ে গেল না। হতাশ আয়ু দ্রুত সরে গিয়ে দাঁড়ালো ছোট দেবর ইউনুর সামনে। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নিশ্চয়ই সারা রাত না ঘুমিয়ে সিনেমা দেখেছে, আর এখন অনিদ্রার অভাবে মাথা ব্যথা নিয়ে এখানে মুখ কালো করে বসে আছে। ভাবির হাতে চা অবশ্য সে হাসি মুখেই নিল। ছোট্ট করে ধন্যবাদ জানাতে ভুলল না। চা পরিবেশনের সময়টুকু সবাই চুপ করে রইল বলে আয়ু কথা শুরু করতে পারছে না। সে ট্রে হাতে এক পাশে দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করতে থাকলো। তা দেখে জেনি বেগম বললেন, দুপুরে রান্নার ব্যবস্থা না করে দাঁড়িয়ে আছো কেন? কি রাঁধবো আজকে? এতদিন ধরে সংসার করতেছো, এখনো একবেলা রান্নাটাই সামলাইতে পারতেছো না? সব কাজ আমারই দেখাই দেওয়া লাগে। কয় দিককে সামলাবো আমি? ফ্রিজ থেকে মুরগিটা বের করো। মুরগির সাথে বড় বড় করে কয়েকটা আলু কেটে দিবা। করলা কয়েকটা চিকন চিকন করে ভাজি করে নিবা। আয়ু মাথা নেড়ে সায় জানায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে, একই এপিসোড রিপিট টেলিকাস্ট হয়। প্রথমের দিকে তো আয়ু নিজের মতো করে খাবার আইটেম করেছিল। জেনি বেগমের সে কি রাগ, ঘরের বউ তাকে সম্মান দেয় না।
রান্নার আগে একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি। নিজে মাতব্বরি করে ছোট লোকের মতো শাক পাতা রান্না করে বসে আছে। সেসব দিয়ে তিনি আর সেবেলা ভাত খেতে পারেননি। এরপর আর আয়ু নিজের বিবেক বুদ্ধি অপচয় না করে জেনি বেগমের কাছে ছুটে এসে প্রতিদিন নিয়ম করে রান্নার আইটেম জেনে নেয়। রান্নাঘরের দিকে ফিরে যেতে যেতে আয়ু ঘুরে দাঁড়িয়ে শাশুড়িকে মিনমিনিয়ে বলে, কলেজটা শেষ করে বিয়ের আয়োজন করলে হতো না আম্মা? চকিতে ঘরের সবাই অবাক হয়ে আয়ুর দিকে তাকালো। জেনি বেগম তো পারলে চোখ দিয়ে আয়ুকে ভস্ম করে দেয়। অবস্থা বেগতিক দেখে জাংসুকে ধমকে উঠল, তোমার এত কিছু না ভাবলেও চলবে, তুমি রান্নাঘর সামলাও। জেনি বেগম মনে মনে খুশি হলেন, ছেলেরা তার শিক্ষা ভুলে যায়নি। 4 ছেলেই মায়ের সম্মান ভালোবাসায় কোনো কমতি রাখে না। তিনি আয়ুকে বললেন, 1 পোয়া চাল বেশি করে দিবা, তোমার চাচা শ্বশুরেরা দুপুরবেলা এখানেই খাবেন। আয়ু আর দেরি না করে সেখান থেকে প্রস্থান করলো। ভাগ্য ভালো, জাংসুক শুধু ধমক দিয়েছে। চাচা শ্বশুর দুজন উপস্থিত না থাকলে নিশ্চয়ই দুটো চর জুটতো আয়ুর কপালে। আয়ু রান্নাটা চুলায় চাপিয়ে দিয়েছে মাত্র জেনি বেগম রান্নাঘর পরিদর্শনে এলেন। ওনার কথা মতো কাজ কতটুকু হলো তা না দেখা পর্যন্ত উনি স্বস্তি পান না। আজকালকার মেয়ে ছেলে হাতের কাজ ছেড়ে দিলে গড়বড়ের আশঙ্কা থাকে বেশি। সবকিছুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে করতে আয়ুকে উদ্দেশ্য করে বললেন, মাইয়া মানুষের বেশি দিন ঘরে রাখা মানে হাতের তালুতে জ্বলন্ত কয়লা নিয়ে ঘোরা, সারাক্ষণ হাত জ্বালা করে। মাইয়ার বিয়ার বয়স হয়েছে, গায়ে গতরে তরতর করে বাড়তেছে, তার নিজেরও তো স্বামীর ঘর করার শখ কম না। গায়ের জ্বালা বেশি বইলেই তো আমাগো মান সম্মানের কথা চিন্তা না কইরা 1 বছর আগে কাম ঘটনা ঘটাই ফেলছে। পড়াশোনায় মনোযোগ থাকলে কেউ এমন কাজ করে না। যে মাইয়ার মনে একবার শরীরে ক্ষুধা জেগে উঠেছে তার ঘরে আর রাখা যাইব না। কথা কওনের আগে 8 পিস বিবেচনা কইরা কইবা। দুপুরবেলা খাওয়া শেষে সকলে বিদায় নিল। রান্নাঘরের তোড়জোড় চলছে রান্নার। কি সিদ্ধান্ত নেওয়া হলো তা আয়ু জানতে পারেনি, তবে সে নিশ্চিত বিয়েটা হচ্ছে। তবে মন মানছে না। ইউনহো এখনো নিজের ঘরে ঘুমাচ্ছে। ওর জন্য খাবার আলাদা করে রেখে বাকিগুলো ফ্রিজে তুলে রাখলো। ডাইনিং টেবিল থেকে নোংরা থালা বাসন নিয়ে বেসিনে রাখলো। তুই আজকাল নিজের ঘরেই খাই, এটো পেলে টানতে আবার ওর রুমে যেতে হবে। কোনার মাঝারি আয়তনের একটি ঘরে থাকিতে দরজায় নক করতে গিয়ে দেখলো দরজা লক করা নেই। আয়ু ওকে না দেখে ঘরে প্রবেশ করলো। ডাকলেও জবাব মিলবে না সেটাও জানে। জানালার পাশে চেয়ারে টেবিলে বসে বই পড়ছিল তে। ঘরে আয়ুর প্রবেশ বুঝতে পেরে মাথা তুলে তাকালো না। এক মনে অঙ্ক কষে যাচ্ছে। ফ্লোরে এক পাশে রাখা এটো থালা বাসন গুছিয়ে নিয়ে আয়ুর দিকে তাকালো। এত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে দেখে আয়ুর ভীষণ রাগ হলো। এদিকে মেয়ের জীবন নিয়ে টানাটানি, আর সে বইয়ে মুখ গুছে বসে আছে। তিরিক্ষি মেজাজে গলায় ঝাঁঝ নিয়ে এসে বলল, বইপত্র এবার ছাড়ো, এখন ওসব পড়ে আর কি হবে? একবার অন্যদিকে একটু মনোযোগ দাও। সবাই মিলে বসে তোমার বিয়ে ঠিক করতে লেগে পড়েছে। বইপত্র বস্তাবন্দি করে শ্বশুর বাড়ি যাওয়ার প্রিপারেশন নাও। প্রশ্নবিদ্ধ চোখেতে বড় ভাবির দিকে তাকালো। দুপুর পেরিয়ে যাচ্ছে, তেজ কমে আসা আলো জানালা পেরিয়ে তের ফর্সা মুখে এসে পড়ছে। গোলাপি মুখখানায় পবিত্রতা উপছে পড়ছে। লম্বা চুলগুলো দুপাশে বেনুনি করা, গোল গোল চোখ দুটো কৌতূহল। অথচ আয়ু ভেবেছিল এই 2 সমুদ্রে থাকবে হতাশার নোনা জল। মেয়েটা এমনই, ভাবনার বাহিরে কাজকর্ম করে চমকে দেয়। আয়ুর ইচ্ছে হলো মেয়েটাকে আলতো হাতে বুকের মাঝে জড়িয়ে ধরতে। কেন যেন লজ্জা লাগে। তের পাশে বেশিক্ষণ থাকলে মেয়েটা ওকে মায়ায় ভাসিয়ে নিতে চায়। পবিত্রতা ভরা মায়াবী মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে ঘর ছাড়লো আয়ু। বের হতে হতে বলে এলো, গত সপ্তাহে আনা প্রস্তাবটাতে সবার আগ্রহ আছে। বিয়ের কথাবার্তা শুরু করতে যাচ্ছে, নিজেকে তৈরি করো। তুই বিচলিত হলো না, শুধু নিজের ঘরটার দিকে ঘুরে ফিরে তাকালো। দীর্ঘদিন ধরে তার বাস এই ঘরে। কত নির্ঘুম কাত, কত দীর্ঘশ্বাস, কত চোখের জলের সাক্ষী এই ছোট্ট ঘরটা। এই ঘর ছেড়ে অন্য কোথাও যেতে হবে ভেবে দম বন্ধ হয়ে আসতে চাইছে। অবশ্য দম বন্ধ হয়ে যাক, এটাই তো আজকাল একমাত্র চাওয়ার পরিণত হয়েছে তার। তের মনে হলো
এই ঘর ছেড়ে যাওয়ার থেকে এই দুনিয়া ছেড়ে যাওয়া বুঝি বেশি সহজ। জানালার দিকে নিচের দিকে তাকালো, এখান থেকে ঝাঁপ দিলে তার কি মুক্তি মিলবে? মন উত্তর দিল দ্রুত, এই দোতলা থেকে ঝাঁপ দিলে হাত পায়ের হাড়টুকু ভাঙবে কিনা সন্দেহ আছে। মরে যাওয়া তো দূরের কথা, চেয়ার ছেড়ে টেবিলের ওপর পা মুড়ে বসে পড়ল। তারপর প্রিয় গণিত বইটার একটা একটা করে পাত ছিটে জানলা দিয়ে ফেলে দিতে লাগলো। দস্যি পাতগুলো সোজা নিচে না পড়ে খানিক উড়োউড়ি করে একটু দূরে গিয়ে পড়ছে। প্রিয় একের পর এক পাত ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই সেগুলো সোজা নিচের দিকে যাচ্ছে না। একে তো পাতলা কাগজ, তার উপর বাইরের দিকে বইছে মাতাল হাওয়া।